হ্যালো অ্যানিমে লাভার্স এবং তোমাদের ফেভারিট চ্যানেল ওডাকু কোয়েস্টের স্বাগত। এবং আজ আমি এক্সপ্লেন করতে চলেছি জুজুৎসু কাইজেন সিজন 3 এর এপিসোড নাম্বার 8। তো চলো জেনে নিই আজকের গল্প কোনো দেরি না করে। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে ইউজি আর মেগুমি নাম্বার 1 কলোনিতে এন্টার করে আর হিগুরুমাকে খুঁজতে শুরু করে। রিন আর রেমি দুজনেই বলে যে তারা হিগুরুমার লোকেশন জানে। এখন গল্প কিছুটা পেছনে যায়। মার্চ 2016-এ কোনো চোর একজন মা আর মেয়েকে খুন করে দেয়। পুলিশ এই ক্রাইমের জন্য কেইতা নামের একটা ছেলেকে অ্যারেস্ট করে নেয় যে সেই এলাকায় থাকে, কিন্তু কেইতার কথা ছিল যে সে নির্দোষ। হিগুরুমা যে একজন ডিফেন্স লয়ার, সে কেইতার সাথে দেখা করতে যায়। আসলে যখন পুলিশ কেইতার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল তখন সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। পুলিশ তার বাড়ি পর্যন্ত তাড়া করেছিল আর তার রুমে একটা রক্তমাখা ছড়ি পাওয়া গিয়েছিল। আর এই রক্ত সেই মা মেয়ের ছিল, মানে কেইতা রঙে হাতে ধরা পড়ে গিয়েছিল। কিন্তু কেইতা বলে যে সে পুলিশ থেকে ভয় পালিয়েছিল, কারণ তার কাছে তার বিড়াল ছিল। সে যেখানে থাকে সেখানে বিড়াল রাখা অ্যালাউড না, তাই কেইতা তার বিড়ালকে বাঁচাতে পালিয়েছিল। আর সেই ছুরির কথা বলতে গেলে সেটা তার রাস্তায় পড়ে থাকতে পাওয়া গিয়েছিল। হিগুরুমা এখন তার অফিসে আসে আর তার অ্যাসিস্ট্যান্ট শিমিজু বলে যে কেইতার গল্প তো মিথ্যা মূলে হচ্ছে। কেইতার রাস্তায় পড়ে থাকা ছুরি কেন তুলবে আর পুলিশ থেকে ভয়ে কেন পালাবে? হিগুরুমা বলে কেইতাকে পুলিশরা আগেও বিরক্ত করেছে আর সে বলেছে যে সে পুলিশ স্টেশনে ছুরি জমা দিতে চাচ্ছিল, কারণ তার এলাকায় পুলিশকে কল করে ডাকা অ্যালাউড না, না হলে আশেপাশের ধনী লোকেদের সমস্যা হয়। কেইতা এনপিও নামের একটা শেল্টারে কাজ করে যেখানে বৃদ্ধদের দেখাশোনা করতে হয়, কিন্তু এখানে তার কোনো স্যালারি পাওয়া যায় না, বরং শুধু পকেট খরচের টাকা আর একবেলা খাবার দেওয়া হয়। আর এরপরেও কেইতার কাছ থেকে মাসে 500 ইয়েন ভাড়ার নামে নেওয়া হয়। যাই হোক, কেইতার এলাকায় অনেকে থাকে যাদের আগে কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল, তো তাদের মধ্যেও কেউ চোর হতে পারে। হিগুরুমা সেই সবার তথ্য বের করতে লেগে যায়, কারণ তার বিশ্বাস ছিল যে কেইতা নির্দোষ। শিমিজু বলে যে আমরা সরকারি উকিল, তো আমাদের তেমন বেশি টাকা পাওয়া যায় না, আর তার চেয়ে বেশি আমাদের কাজ করতে হয়। সবাই জানে যে এই কেসে কেইতাকে সাজা নিশ্চিত পাবে। তারপরেও হিগুরুমা তার কেস কেন লড়তে চায়? তো হিগুরুমা বলে যে মাঝে মাঝে এরকম কেসও লড়া উচিত, এতে মাথার ধার তীক্ষ্ণ থাকে। তো শিমিজু চিল্লিয়ে বলে যে মাঝে মাঝে না, তুমি সব সময় এরকম কেসই লড়ো। শিমিজু তারপর তাকাগির সাথে দেখা করতে তার ক্যাফেতে যায়। আগে তাকাগিও হিগুরুমার সাথে কাজ করত। সে বলে যে হিগুরুমা শুরু থেকেই এরকম, সে টাকার জন্য একদম লোভী না। তার কাছে একটা ড্রাঙ্ক ড্রাইভিংয়ের কেস এসেছিল, যেখানে একটা 19 বছরের ছেলেকে তার সাথীরা মদ খাইয়ে দিয়েছিল। হিগুরুমা সেই কেস হেরে গিয়েছিল, আর তারপর সেই ছেলে তার ওপরই চিল্লাতে শুরু করেছিল যে তুমি আমাকে বাঁচালে না কেন। তাকাগি তখনও হিগুরুমাকে মানা করেছিল যে এরকম কেস নিও না, যেগুলো জেতা অসম্ভব। দুর্বলদের রক্ষা করা এসব শুনতেই ভালো লাগে। এসব চক্করে হিগুরুমা যেন তার মেন্টাল হেলথ খারাপ না করে। যাই হোক, হিগুরুমা দিনরাত পরিশ্রম করে কেইতাকে ইনোসেন্ট প্রমাণ করিয়ে দেয়। আসলে ক্রাইমের দিন থেকেই কেইতার এলাকা থেকে আরেকটা ছেলে গায়েব ছিল, তো হতে পারে চুরি সেই করেছিল। সাথে সাথে ক্রাইমের সময় কেইতা একটা স্টোরের সিসিটিভি ক্যামেরাতেও দেখা যাচ্ছিল। সাথে চুরির কোনো জিনিস কেইতার বাড়ি থেকে পাওয়া যায়নি। কেইতা হিগুরুমাকে ধন্যবাদ বলে তার ওপর বিশ্বাস করার জন্য, কিন্তু হিগুরুমা জানত যে সামনের পক্ষ আবার অ্যাপিল নিশ্চয়ই করবে। আবার ট্রায়াল হয়, আর এবার কেইতাকে দোষী সাব্যস্ত করা হয় আর তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। হিগুরুমার মতো ছোট উকিলদের কাছে বেশি ফান্ডিং বা বেশি স্টাফ থাকে না, যার জন্য সে কোনো নতুন প্রমাণ দেখাতে পারেনি যে কেইতা নির্দোষ। আবার অ্যাপিল করার জন্য তাকে সুপ্রিম কোর্ট যেতে হবে, কিন্তু তারা এত ছোট কেস শুনেই না, আর সিস্টেম তো আগেই কেইতাকে দোষী সাব্যস্ত করে ফেলেছে। কেইতা হিগুরুমার দিকে তাকায়, তার চোখে রাগ আর দুঃখ দুটোই ছিল। এটা দেখে হিগুরুমা চমকে যায় আর নিজেকে জিজ্ঞাসা করতে শুরু করে যে এ আমাকে এভাবে কেন দেখছে। তাকাগি হিগুরুমাকে জিজ্ঞাসা করেছিল যে তার মনে কি আছে, তো হিগুরুমা বলেছিল যে আমি কোনো হিরো না যে নির্দোষ মানুষদের বাঁচায়, শুধু আমি কিছু ভুল হতে দেখতে পারি না। আইন অন্ধ, কারণ সেটা সবার জন্য সমান, কিন্তু আইনের সাথে মানুষও তাদের চোখ বন্ধ করে রাখে, কারণ তারা তিক্ত সত্য দেখতে চায় না। কিন্তু ন্যায়ের জন্য হিগুরুমা সবসময় তার চোখ খোলা রাখবে, সে একা থাকলেও। যাই হোক, জাজ বলে যে কারো যদি এই সিদ্ধান্তে আপত্তি থাকে সে 15 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবে। হিগুরুমা এখন উঠে দাঁড়িয়ে হাতুড়ি দিয়ে টেবিলে আঘাত করতে শুরু করে, যা দেখে সবাই অবাক হয়ে যায়, আর তারা দেখে যে হিগুরুমার ওপর একটা বড় শিকিগামি এসে গেছে। হিগুরুমা বলে যে সবাই বসে যাও, কারণ এই ট্রায়াল আবার শুরু হবে। এই সময়েই হিগুরুমার পাওয়ার্স অ্যাওয়েকেন হয়েছিল, আর আমাদের জানা যায় যে হিগুরুমাও কালিং গেমের একজন প্লেয়ার। যাই হোক, গল্প আবার প্রেজেন্টে আসে। রিন আর এমি দুজনেই বলে যে তারা হিগুরুমার লোকেশন জানে, কিন্তু এদের মধ্যে কেউ একজন মিথ্যা বলছিল। আমরা একজন লোক রেজিকে দেখি, যার কাছে অনেক কাগজ ছিল আর সে অপেক্ষা করছিল তার পরবর্তী শিকারের আশার। যাই হোক,
কিছুদিন আগে যখন রিন স্কুলে ছিল তখন কিছু ছেলে একজন স্টুডেন্টকে বুলি করছিল। রিন দূর থেকে এসব দেখে আর মনে মনে ভাবে যে এই ছেলেটার নিজের জন্য আওয়াজ তোলা উচিত, না হলে এই লোকেরা পুরো বছর তাকে এভাবেই বুলি করতে থাকবে। কিন্তু রিন নিজে কিছু করে না আর দূর থেকে তামাশা দেখতে থাকে। কিন্তু তখনই আরেকজন স্টুডেন্ট আসে আর এই বুলিসদের থামতে বলে। রিনের মনে হয় যে আরেকটা বোকা এসেছে তাদের কাছ থেকে মার খেতে, কিন্তু এই স্টুডেন্ট আর কেউ নয়, ইউজি ছিল যে সেই বুলিসদের ধোলাই করে দেয়। আর এটা দেখে রিন শকড হয়ে গিয়েছিল। গল্প আবার প্রেজেন্টে আসে। রিন ইউজিকে একটা থিয়েটারের কাছে নিয়ে যায় আর বলে যে হিগুরুমা এরই ভিতর থাকে। ইউজি তাকে ধন্যবাদ দিয়ে ভিতরে যেতে শুরু করে। রিন বলে যে সে নিজে কখনো হিগুরুমার সাথে দেখা করেনি, কিন্তু সে হাবাকে খুব মেরেছিল। ইউজি বলে যে সে নিজেকে সামলে নিতে পারবে আর ভিতরে যেতে শুরু করে। রিন তাকে কিছু বলতে চাইছিল, কিন্তু সে বলতে পারে না। অন্যদিকে রেমিও মেগুমিকে একটা জায়গায় যায়, আর আসলে রেমি মিথ্যা বলেছিল, কারণ সে তাকে রেজির কাছে নিয়ে গিয়েছিল। এটা জেনে মেগুমি খুব রেগে যায় আর তৎক্ষণাৎ ডিভাইন ডগকে সামান করে নেয় আর বলে যে তার কাছে অযথা সময় নেই। এদিকে ইউজি থিয়েটারের ভিতর হিগুরুমাকে পেয়ে যায়, যে একটা বাথটাবের ভিতর শুয়েছিল, সে পুরো কাপড় পরেই। হিগুরুমা বলে যে তার এরকম করতে শান্তি পাওয়া যায়। ইউজি সোজা তার সাথে কাজের কথা বলতে শুরু করে, কিন্তু হিগুরুমা বলে যে আমি একজন লয়ার আর আমার সাথে কথা বলার ফি 5000 ইয়েন, যা শুনে ইউজি চমকে যায়। কিন্তু হিগুরুমা শুধু মজা করছিল যে আমি দেখতে চাইছিলাম লোভী উকিল হয়ে কেমন লাগে। ইউজি বুঝে যায় যে হিগুরুমা কোনো পুরনো সর্সারার নয়, বরং একজন সাধারণ মানুষ যার জুজুৎসুর পাওয়ার পেয়েছে, তো হয়তোবা সে কথা দিয়েই তাকে রাজি করাবে। অন্যদিকে রেজি বুঝে যায় যে মেগুমি খুব স্ট্রং, তো সে তার সাথে তার টিম জয়েন করতে বলে আর জিজ্ঞাসা করে যে তার কালিং গেম সম্পর্কে কতটা জানা। মেগুমি বলে যে এটা একটা রিচুয়াল, যেটা শেষ হলেই জাপানের সব মানুষ বদলে যাবে। এটা শুনে রেজি হাসতে শুরু করে আর বলে যে তুমি কেনজাকু জানো। মেগুমি জানত যে কালিং গেমে কেনজাকুর পরিচয়ের কোনো সর্সারার তো থাকবেই। রেজির মনে হয় যে কেনজাকুর আসল প্ল্যান কিছু আলাদা। ধরো যে 1000 সর্সেরার এই গেমে অংশ নিচ্ছে, আর প্রতিটা কলোনিতে প্রায় 100 সর্সেরার আছে। কিন্তু এই কলোনি যে কাশিমো আর হিগুরুমার মতো মহাশক্তিশালী মানুষও আছে, যারা সহজেই বাকি সবাইকে এলিমিনেট করতে পারে, আর তাহলে তো গেম থেমে যাবে। এই দুজন মিলে প্রায় 60 জন প্লেয়ারকে এলিমিনেট করে দিয়েছে। মেগুমিও এই ব্যাপারটা নোটিস করেছিল, কারণ কলোনিতে একটু বেশি নিস্তব্ধতা ছিল। রেজি বলে যে অনেক মডার্ন সর্সেরার তো আকাশ থেকে এন্ট্রি নিতেই শেষ হয়ে গিয়েছিল। যদি কেনজাকুর সত্যি প্লেয়ার্সদের কার্সড এনার্জি দরকার হতো, তাহলে সে এরকম এন্ট্রি সিস্টেম রাখত কেন? বরং সে তো চাইতো যে সর্সেরার্স নিজেদের মধ্যে লড়তেই থাকুক। এই সময় আমরা কেনজাকুকে দেখি যে চায়নার কিছু গভর্নমেন্টের লোকের সাথে মিটিং করতে গিয়েছিল। এদিকে ইউজি হিগুরুমাকে বলে যে সে কালিং গেম সম্পূর্ণ করাতে চায়। আপাতত তার একটা নতুন রুল অ্যাড করাতে হবে, যার জন্য তার হিগুরুমার 100 পয়েন্টস দরকার। হিগুরুমা পরিষ্কার মানা করে দেয়। আসল দুনিয়ার আইন খুব দুর্বল। সে দেখতে চায় যে কালিং গেমের আইন কিভাবে কাজ করে। তার জানতে হবে যে যারা এই গেমের রুলস ভাঙে তাদের কিভাবে শাস্তি দেওয়া হবে। তাদের কি নিজের পক্ষ রাখার সুযোগ দেওয়া হবে, কোনো শুনানি হবে, না সোজা সিদ্ধান্ত হবে? তাই সে চায় না যে গেম তাড়াতাড়ি শেষ হয়ে যাক। তার দেখতে হবে যে মানুষদের টেকনিক রিমুভ কিভাবে হয়। ইউজি বলে যে কালিং গেম একটা রিচুয়াল, যেটা শেষ হলেই জাপানের সব মানুষ শেষ হয়ে যাবে। হিগুরুমা বলে যে এরকম কিছু হবে না, কালিং গেম সব সময় চলতে থাকবে, কারণ এর রুলসেই এটা লেখা আছে। ইউজি বুঝে যায় যে এ কথায় মানবে না, আর সে তাকে সোজা হুমকি দেয় যে আমাকে আমার 100 পয়েন্টস ব্যবহার করতে দাও। হিগুরুমা এখন উঠে দাঁড়িয়ে বলে, তুমি কেমন কোনো মানুষকে মেরেছ যে তোমাকে রাগিয়েছে? আমি ভেবেছিলাম এটা তার চেয়েও ভালো লাগে। ইউজি দেখে যে হিগুরুমার পেছনে একটা শিকিগামি এসে গেছে। হিগুরুমার কাছে 100 পয়েন্টস আছে, মানে সে ইতিমধ্যে প্রায় 20 জন সর্সেরারকে শেষ করে ফেলেছে। তো ইউজিকে একটু সাবধানে লড়তে হবে। হিগুরুমা এখন ইউজির সামনে এসে বলে, ডোমেইন এক্সপ্যানশন, ডেডলি সেন্টেন্সিং, মানে শেষ শুনানি। এবং এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পরের এপিসোডে ইউজি আর হিগুরুমার জোরদার ফাইট হতে যাচ্ছে। সেটা মিস না করার জন্য আমাদের চ্যানেল ওটাকু কোয়েস্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন নিশ্চয়ই চাপো। আর ভিডিও ভালো লাগলে এটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আমি দেখা করছি তোমাদের সাথে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওর সাথে। ধন্যবাদ।